শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সামনে নির্বাচন, আইন শৃঙ্খলার চিত্র কেমন, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার হোসেন মজুমদার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় সামনে নির্বাচন, আইন শৃঙ্খলার চিত্র কেমন। নির্বাচনকে সামনে রেখে শুধু নয়, যে কোনো সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা থাকে এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে যেই সব বিষয় মূলত আলোচনায় এসেছে তার মধ্যে একটি প্রধান আলোচ্য বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দিনকে দিন সেটি কেমন হচ্ছে এবং আগামীতে যেহেতু নির্বাচন সামনে, সেই জায়গা সামনে রেখে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি গুরুত্ব বহন করে, সেই বিষয়ে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 1 বছরে 3,500 লোক খুন হয়েছে। মব সন্ত্রাসে 106 জন লোক খুন হয়েছে। হ্যাঁ, তো সুতরাং বুঝতেই পারছেন দেশের অবস্থা। এটা পুলিশ সদর দপ্তরের হিসাব। সুতরাং বুঝতেই পারছেন যে 1 বছর কেমন গেছে। এবং শুরুতে আপনি খেয়াল করে দেখেন, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে এবং মানে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, 5 তারিখে আপনার দেশে পরিবর্তন ঘটে। 15 তারিখ পর্যন্ত 1400 ছাত্র জনতা নিহত হয়েছে। আর এই সরকার বের করছে 5 তারিখ পর্যন্ত 884 জন হত্যা হয়েছে। তাহলে বাকিটা ওই সময় হয়েছে ধরে নিতে পারি। তাহলে এরপরে আপনি দেখেন, ওই সরকারের পতন ঘটার পরে, অর্থাৎ ফ্যাসিবাদী সরকার বিদায় নেওয়ার পরে, এই যে 5 তারিখ থেকে 8 তারিখ কিন্তু কোনো সরকার ছিল না। 9 তারিখই ধরেন, অতিরিক্ত রাত্রে 9 তারিখ পর্যন্ত সরকার ছিল না। তো এর ভিতরে কত পুলিশ মারা গেছে, কত থানা লুট হয়েছে, কত থানায় আগুন দিয়েছে, এগুলো তো হিসেবে আনতে হবে। এগুলোর কি হলো? একটা পর্যায়ে কোনো দেখা গেছে কোনো পুলিশ কেস করতে গেছে, তখন ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিচ্ছে, ওটা অভ্যুত্থানের বিষয়, ওখানে কিছু করা যাবে না। এরপরে আসে দেখেন মব সন্ত্রাসে সব ভাঙচুর হয়ে গেছে, অনেক বিল্ডিং, অনেক কিছু ভাঙলো। তো এখন তো আমরা যে অবস্থা, ওইখান থেকে ওই যে মনোজগতের পরিবর্তন ঘটে গেছে। এখনও শক্তি প্রয়োগ, একে নামাও, একে উঠাও, এই করতে করতে দেশের অবস্থা বিশৃঙ্খল অবস্থা। অর্থাৎ কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই এই সরকারের। হয়তো আপনি নির্বাচনের কথা বলবেন, নির্বাচন যদি হয়, আমি আবার বলছি যদি হয়, এই আশঙ্কা কেন আপনার? আমি এটা পরে বলতেছি। যদি হয় তাহলে নির্বাচনের জন্য যে স্টেক হোল্ডার সরকার, আমি এখনো পরিষ্কার না সরকার কি চায়, আমি পরিষ্কার না। নির্বাচন কমিশন, সরকার কোঅপারেট না করলে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না। এরপরে রাজনৈতিক দল, অভ্যুত্থানের সব দলের ভিতরে 2 ভাগ হয়ে গেছে, কমপ্লিটলি 2 ভাগ হয়ে গেছে। এরপরে হলো ভোটার, জনগণ। তো এই 4টে মেইনলি স্টেক হোল্ডারের কোঅপারেশন লাগবে। যদি থাকে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমার কাছে মনে হয় সমস্যা না। কারণ আপনি ভারতে 1 মাস ব্যাপী ইলেকশন হয়, আপনি ভাগ করে দেন এলাকা, ভাগ করে দেন। নির্বাচন কমিশনের প্রায় 50-60টা আপনার অফিসার আছে যারা রিটার্নিং অফিসার হয়। আপনি প্রশাসন ক্যাডার ড্রপ করেন, আপনি বাকি লোক রিক্রুট করেন, ট্রেনিং দেন। এটা তো আইনস্টাইন হতে হয় না, প্রয়োজনে অন্য ক্যাডার থেকে লোক নেন, নিয়ে আপনি রিটার্নিং অফিসার নিজস্ব করেন এবং দেশটাকে 3 ভাগ 4 ভাগ করেন, করে নির্বাচন করেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দেওয়া আছে, ম্যাজিস্ট্রেসি আর্মি ডিপ্লয় করে দেন প্রত্যেকটা পোলিং সেন্টারে, নির্বাচন হবে না কেন? কিন্তু প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার তাগিদ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে আসবো আমি, কিন্তু আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, যে বিভিন্ন সময় অবনতি হয়েছে, আপনি যে পরিসংখ্যান দিলেন হত্যাকাণ্ডের কিংবা মব ভায়োলেন্সের,
এই বিষয়ে এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের দায় রয়েছে? না দেখেন, ক্রিয়াশীল আমি মনে করব প্রধানত দায় সরকারের। কারণ আপনি খেয়াল করে দেখেন, যখন 32 নম্বর ভুল এই সরকার তো রাজনৈতিক সরকার না। রাজনৈতিক সরকার হয়েছে তো কি হয়েছে? সরকারে বইছেন, চেয়ারে বইছেন, ইয়ের মতো ডাকেন ডাকেন, অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেখা করেন না, প্রশ্ন করলে কথা বলেন না। আপনার যা পছন্দ হয়েছে নিউজে সাক্ষাৎকারে বলছে না, আমি যাক যাক চিনি তাক তাকে উপদেষ্টা বানাইছি। এটা তো আপনি তো হিসেব করে বসেন নাই। সরকার চালানো তো আর ইঞ্জিন চালানো তো এক না। সুতরাং সরকার চালানো যায় নাই। কোন কাজ শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এই সরকার তো বোঝে নাই। আপনি ধরেন আইন শৃঙ্খলা পায়নি, 1 বছর পূরণ হয়ে গেছে। ধরেন আমি আর বাদ দিলাম, 1400 লোক মারা গেছে, সব পুলিশও মারা গেছে, থানাও লুট হয়ে গেছে। আপনি কেন আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ছিল, গ্রামগঞ্জে বহুত বেকার ছাত্র ছিল, তাদেরকে আপনি রিক্রুট করতেন। সেনাবাহিনীতে অফিসার 6 মাস ট্রেনিং দিয়ে শর্ট কমিশনে অফিসার বানা ফেলায়, আর আপনি 1 বছরে আপনি পুলিশ বানাইতে পারলেন। 1 মাসে বানায়, হ্যাঁ 1 মাসেও 1 মাসে বানায়, উনি তো অফিসার ছিল, 1 মাসে বানায়। তা আমি 6 মাসই ধরলাম। আপনি বলেন যে পুলিশ আপনি রিক্রুট, আনসার ভিডিপি আছে, এগুলো আছে, এখান থেকে আপনি কিছু নিতেন। সেনাবাহিনীর সোলজার কিছু ডেপুটেশন নিয়ে আসতেন, আসে তার সেনাবাহিনী কিন্তু পুলিশের কাজ করা কঠিন, তাদেরকে ওরিয়েন্টেশন দিয়ে অন্তর্বর্তীকালীন কাজ করতেন। তো আপনার এই গ্যাপটা তো দূর হতো। তারপরে আপনি টাইম করে রিক্রুটমেন্ট করে গ্যাপ দূর করেন। দ্বিতীয়ত আপনি দেখেন, মামলা সেই ফেসিবাদী আমলে যেমন হয়, যেমন বাসে আগুন লাগে নাই, বোমা ফাটে নাই, 500 জন অপোজিশনের লোক আসামি, এরকম হয়েছে তো। এখন তো একজন মারা যায় নিউ ইয়র্কের, বিদেশে আছে সেও আসামি, একজন মারা গেছে, সব নিয়ে ওই কেসের আসামি। যেমন আমাদের সাংবাদিক 166 জন গ্রেপ্তার আছে, তার ভিতরে হত্যা মামলাও আছে। আমার কথা হলো এর ভিতরে দুর্নীতিবাজ আছে, বিচার করেন, একটারও বিচার নেই, সব নিয়ে খালাস। হত্যা মামলা দিয়ে আর হত্যা মামলা দিয়েছে, হত্যা মামলা দিয়েছে, প্রমাণ করেন, না হলে তাদের হিয়ারিং দেন। যারা হত্যা মামলা আছে তারা বিদায় করেন, যারা করাপশন করছে তার বিচার করেন না, সব আটকাই দিয়েছে। কারণ বন্দি করা হচ্ছে, দায়িত্ব বন্দি করে রাখছে। তো এই জন্য আমি বলছি যে আপনার সরকার তো বুঝতে হবে, প্রশাসন ক্যাডারে আপনার একটি ক্যাডার, তার লোক হলো 6000-এর উপরে। তা এই প্রশাসন ক্যাডার সব জায়গায় কাজে লাগাইতে হয়। ইলেকশন কমিশন, মিনিস্ট্রির অধীনের যত বিভাগ আছে, ডিসি পদায়ন বলেন, সব কিছুতে। কেন আর 25টা ক্যাডার আছে, 25টা ক্যাডার নিয়ে আপনি এমার্জেন্সি পিরিয়ডে আপনি 25টা ক্যাডারদের বাছাই করে নিয়ে ট্রেনিং দিতেন না? ওই প্যাট আছে না জাহাঙ্গীরনগরের পাশে, ব্যাট না প্যাট, ওখানে ট্রেনিং দিলে 15 দিনে 10 দিনের ট্রেনিং দিলে যা কিছু বানানো যায়। এদেরকে শিক্ষিত ছেলে, শিক্ষিত লোকেরা। তা আপনি তা না, প্রশাসন ক্যাডারের ওই লোকের মধ্যে আছেন, আবার পদায়ন করতে কেলেঙ্কারি হলো, পদায়ন করার পর আবার এই কয় ফেসিবাদের দোষ উড্ড করে, উড্ড করে। যেমন আপনার মনে থাকার কথা, রাষ্ট্রপতি হামিদ তিনি বিদেশ চলে গেলেন, 3 ঘন্টা আপনার এয়ারপোর্টে রইল, সে চিকিৎসার জন্য গেছে, ফেরত আইছে, 3 ঘন্টা রইল। ভাই কারো পারমিশন ছাড়া উনি গেছে, এটা তো পরিষ্কার কমন সেন্সের ব্যাপার। কিন্তু তার দোষ চাপালেন কি 3টে পুলিশের উপরে। পুলিশ কেন ট্রমাটাইজ? পুলিশ করলে ফেসিবাদের দোষর, তো তার চাকরি নাই। তো ট্রমার থেকে তো পুলিশকে বের করা যাচ্ছে না। জি, আমি আসবো আবার আপনার কাছে, শুনে আসি ডক্টর আখতার হোসেন মজুমদার। ডক্টর আখতার হোসেন মজুমদার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে আলাপ করছিলাম আমরা, সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র সেটি কেমন, সেই বিষয়ে আলাপ করছিলাম। আপনার বক্তব্য শুনবো। জি ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের সাংবাদিক অনেক সিনিয়র সাংবাদিক আজিজ ভাই যেভাবে কথা বললেন, একটা চিত্র তো এসেছে। তো এই চিত্রটা অস্বাভাবিক নয় এই সময়ের জন্য। গত বছর জুলাই আগস্টে আমরা ঠিক যে ধরনের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছি, সেই পরিবর্তনের পরে এইরকম একটা পরিস্থিতি হওয়াটা আমার কাছে খুব বেশি অস্বাভাবিক না। যেখানে যারা সে সময় ক্ষমতা ছিলেন, ফেসিবাদের লালন যারা করেছেন, তারা তাদের আশঙ্কা যেটা প্রকাশ্যে বলতেন যে যদি কোনো কারণে ক্ষমতারও পরিবর্তন হয়, স্বাভাবিকভাবে ইলেকশনের মাধ্যমে পরিবর্তন হলেও নাকি 10 লক্ষ লোক মারা যাবে, সেরকম আশঙ্কাও তারা বলেছেন। যেখানে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যেখানে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সবাইকে যেভাবে একটা দলবাজ বাহিনী হিসাবে তৈরি করা হয়েছে, তো সেই হিসাবে ফেসিবাদের মূল যিনি চিহ্ন বা মূল মুখ যেটা যিনি
তিনি হয়তো দেশ ছেড়েছেন, কিন্তু বাকিরাও কিন্তু ফেসিবাদের চিহ্ন হিসেবে মানুষের সামনে চিহ্নিত ছিলেন। সে জায়গায় মানুষ তাদেরকে আস্থায় নেয়া এবং সেভাবে সহযোগিতা করা এটা খুব স্বাভাবিক নয়। পুলিশের, আমি আজিজ ভাইয়ের সাথে অনেক বিষয়ে একমত। আরেকটু কথা এভাবেও বলতে হয়, যেটা সেটা হচ্ছে পুলিশের যে ভূমিকা, আজিজ ভাইয়ের অনেক টক শো আমি আগেও শুনেছি, কথাবার্তা অনেক শুনেছি। মানে গণঅভ্যুত্থানের আগে যে সময়টা পুলিশের যে ভূমিকা, সে সময়ের ভূমিকার কারণে পুলিশ তো এখন যতটুকু রেসপেক্ট পাচ্ছে বা পুলিশকে আমরা মানুষরা যতটুকু মানছি এটা অনেক বেশি কিন্তু সেই তুলনায়। কারণ কোনো কিছু হয়নি, তাদের বিচার আচার থেকে শুরু করে কোনো কিছু না হওয়ার পরেও বা তারা আনুষ্ঠানিকভাবে দু একবার বিবৃতি দিতে দু একজন বলেছেন যে তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন, বাট যে ধরনের আচরণ করেছিল সেই আচরণের তুলনায় তো অনেক তাদের আরো অনেক রকম সিচুয়েশন এরকম বিপ্লব বা গণ অভ্যুত্থানে হওয়ার কথা, সেই তুলনায় আমরা আমার মনে হয় ভালো আছি। এখন যেটা প্রয়োজন কথাটা যেটা আসছে যে নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার প্রসঙ্গটা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টা সামনে আসছে, এটা একটা বিষয়। এমনি স্বাভাবিকভাবে যে খুন বা স্বাভাবিক মারা যাওয়া, এগুলো ফ্যামিলি বা অন্যান্য ইস্যুতে মানুষ মারা যায়, কিছু রাস্তাঘাটে কিছু মানুষ মারা যায়, এগুলোর ঘটনা খুব স্বাভাবিক। এবার সরকার থাকা না থাকার সাথে এগুলো অনেক বেশি মানে সেটা প্রভাব বিস্তার করে না। এগুলো কিছু মারা যাবে, কিছু যায়, এটা আমরা দেখে থাকি, এটা স্বাভাবিক একটা পরিসংখ্যান। তো এটা হচ্ছে একরকম বিষয়। এবং আর যেটা আইন শৃঙ্খলা রক্ষা, যেটা হচ্ছে নির্বাচনের জন্য যেটা, এটা যদি বলে নির্বাচনকে যদি উৎসবের সাথে মানুষ নেয়, যেমনটা মানুষ একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করেছে, এখানে চারটা উপাদানের কথা আসবে বলেছেন। আমি চারটার জায়গায় মূলত একটাকে বেশি জোর দিতে চাই। যে জনগণ বিপ্লব বা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই জনগণ যদি সেই স্পিরিটে থাকে তাহলেই ভালো নির্বাচন হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রাষ্ট্র বা অন্যান্য যেগুলো বলেছেন বা পলিটিক্যাল পার্টিগুলো, সেগুলো তো তাদের অবশ্যই নিজের দলের জয় বিজয়ের জন্য চেষ্টা করবে। তবে একটা বিষয় আমি বড় দল হিসেবে বিএনপির দুই একজন নেতার বিষয়ে যেসব বক্তব্য, বিশেষ করে হাবিব সাহেব, যিনি তথা ওই যে নিষিদ্ধ ঘোষিত এখন যে ছাত্র সংগঠন তার সভাপতি যিনি ছিলেন আর কি, তো উনি মনে হয় যে মানে জার্সি বদল করেছেন, ট্রেনিং বোধহয় রয়ে গেছে, যেভাবে কথাবার্তা বলছেন। তো এই জাতীয় কথাবার্তাগুলো অবশ্য আমাদের মধ্যে উত্তেজনা বাড়াবে এবং ভোটারদের মধ্যে একটা ভিত্তি তৈরি করার আশঙ্কা থাকবে। সেটা আমার মনে হয় নির্বাচন যারা চায় তার মধ্যে বিএনপির মতো বড় দল সেটাই কিন্তু সবার আগে চায়। সুতরাং তাদের জার্সি যারা পড়েছে, জার্সি বদল করেছে, কিন্তু ট্রেনিং যদি তারা ঠিকমতো চেঞ্জ করতে না পারে, তাহলে কিন্তু এগুলো কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং এই জাতীয় হাবিব সাহেব বা অন্য যারা এরকম শব্দ আপনারা নিশ্চয়ই শুনেছেন, গতকাল বা পরশু যে কথা বললেন, এটা নির্বাচন কমিশনকে এটা অবশ্যই কগনিজেন্সে নিতে হবে, নিয়ে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। এবং আমার কথা হচ্ছে যে এই জাতীয় কথাবার্তা যে বা যারা বলবে, তারা নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হতে হবে। তাহলে মাঠ পর্যায়ে পরিবেশটা খুব ভালোভাবে রক্ষা হবে বলে আমি মনে করি। মানুষ স্বাভাবিকভাবে, আমি আমার এলাকা বা অন্যান্য জায়গায় যখন যাই দেখি মানুষ কিন্তু নির্বাচনের জন্য একরকম আগ্রহ আছে মানুষের। যদিও স্বাভাবিকভাবে একটা বিষয় যে গণ অভ্যুত্থান বা যে বিপ্লব হয়েছে, সেটার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা রেজিমেন্টেশনের আওতায় নিয়ে আসা বা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এদের ক্যাপাবিলিটি ঠিক আগের জায়গায় নিয়ে আসা, এখন যে ট্রমাটিক একটা সিচুয়েশন ছিল সেখান থেকে নিয়ে আসা, এটার জন্য ঠিক 1.5 বছর সময়টা যথেষ্ট নয়। হ্যাঁ, 6 মাসের ট্রেনিং বা ওইটা যেটা, এগুলো সরকার অবশ্যই খুব শুরুর দিকে চিন্তা করা ভাবনা করা দরকার ছিল। সেটা সরকারের এখানে টাইমলি অ্যাকশনের ক্ষেত্রে অনেক ভুল হয়ে গেছে। বাট এখনো কিন্তু সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো কিন্তু চাইলে অনেক কাজ করতে পারে। সরকারের যেসব বাহিনীগুলো সরাসরি নির্যাতনের সাথে জড়িত ছিল না, আনসার থেকে শুরু করে যারা গ্রাম পর্যায়ে যারা বা লোকাল পর্যায়ে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালিকাভুক্ত হিসাবে, ঠিক আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বলছি না, সহায়ক বাহিনী হিসেবে যারা ছিল, তাদেরকে চাইলে কিন্তু আরেকটু অল্প স্বল্প ট্রেনিং দিয়েও কিন্তু তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা যায়। এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে সরকার যদি চায় এবং জনগণ আমার মনে হয় সহযোগিতা করবে, নির্বাচন একদিনে হয়তো সারা দেশে করা যাবে না। জি। এবং সেক্ষেত্রে একাধিক ব্লকে ভাগ করে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব মানুষ যদি আমরা সবাই চেষ্টিত হই, সরকারও যদি সেখানে আন্তরিক হয়, আমার মনে হয় সেখানে একটা শৃঙ্খলা আসতে পারে। এবং পলিটিক্যাল পার্টি যারা ইলেকশনে যাবেন তাদেরও ভাবতে হবে যে যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন আর লম্বা সময় ধরে ক্ষমতায় থাকবেন, সেটাও কিন্তু যে সম্ভব না আজকের বাংলাদেশে, সামনের বাংলাদেশে, এটা কিন্তু তাদেরকেও ভাবতে হবে। সুতরাং যারাই ক্ষমতার জন্য চিন্তা করছেন, তাদেরকে চিন্তা করতে হবে হাউ টু মেক দি ইলেকশন মোর ফেয়ার। এটাকে ফেয়ার ইলেকশনের দিকেই কিন্তু চিন্তা করতে হবে। ফেয়ার জি। ইলেকশন মাধ্যমে ক্ষমতায় গেলে তাহলে জনগণের সহযোগিতা তারা পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো করবেন। আপনার কাছে। জি, ধন্যবাদ। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আমি আপনার কাছে আসবো। একটা বিরতি নিয়ে এসে এই আলোচনায় যুক্ত হচ্ছি।
প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে দেখেন, আমরা যখন কথা বলছি, আজকেও জেনেভা ক্যাম্পে সংঘর্ষ এবং শেষ খবর পাওয়া পর্যন্ত একজন নিহত। মিটফোর্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে যে অবস্থা, তাতে করে সামনের নির্বাচন, নিঃসন্দেহে নির্বাচনকালীন যে সময়, তখন কিন্তু আইনশৃঙ্খলা একটি উদ্বেগজনক বিষয় হয়। মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির এ ধরনের ঘটনা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, নির্বাচন এবং আইনশৃঙ্খলার চিত্র নিয়ে আলোচনা করতে গেলে একটু ইতিহাস টানা দরকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছে যে দলীয় সরকারের আওতায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কারচুপি হয়েছে, কেটে তাদের প্রার্থী জিতিয়েছে, একদম তৃণমূল থেকে মেম্বার নির্বাচন থেকে সংসদ নির্বাচন পর্যন্ত। এর আগে 4টি কেয়ারটেকার সরকারের আওতায় যে নির্বাচন হয়েছে, তখন মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সরকারের পরিবর্তন হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে নির্বাচন ব্যবস্থাপনায়। খারাপ পরিস্থিতি না, নির্বাচন ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে 2009-এর পরে এই 24 পর্যন্ত, 14, 18 এবং 24-এর নির্বাচন। এবং এখন যাদের বয়স 30-35, অনেকেই ভোটই দিতে পারেনি। ইভেন আওয়ামী লীগের প্রার্থী, যারা আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট, তাদেরকেও ভোট দিতে আওয়ামী লীগের লোকজন যায়নি। নির্বাচনের আরেকটি কালচার ছিল যে মাস্তানতন্ত্র, যে এই গ্রামে যে তোমরা কি আমাকে ভোট দিবা, বলে দিব, তাহলে ভোট কেন্দ্রে আসার দরকার নাই। হ্যাঁ, কিন্তু আপনার সুষ্ঠু পার্টিসিপেটরি এবং উৎসবমুখর ভোট যদি আপনি বলেন, প্রত্যেকটা নাগরিককে তার প্রতিনিধি নিয়োগ করার সুযোগ দিতে হবে। পোলিং এজেন্ট যেটা আমরা বলি। আরেকটি অপকালচার, রাজনৈতিক গণতন্ত্রের উপরে চটেপাঘাত একটা চাকু মেরেছে প্রথম 11 সরকার। আচ্ছা, সেটা হলো, আপনি সংসদ নির্বাচন করতে হলে আপনার 1% ভোটারদের সিগনেচার লাগবে আগেই। হ্যাঁ, 1% ভোটের সাংবিধানিক যে বিধিবিধান অথবা ভোটের আইনের বিধিবিধান, সেটা হলো আমি গোপন কক্ষে ভোট দিব, আমার প্রতিনিধি আমি আমার মন মতো চয়েস করব। সো তার নিরাপত্তা বিঘ্নিত করে আগে সে কেন এক্সপোজ হবে? এই আইন কি করে আপনি থাকে বলেন? তার মানে এই আইনটা আপনার যে সমস্ত রাজনৈতিক দল নমিনেশন বিক্রি করে অথবা ভালো প্রার্থীকে ডেপ্রাইভ করে পছন্দের মতো লোককে পিক আপ করে, যার জন্য এই 1% কিন্তু সেইটার এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের সহায়ক অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করা হয়। পৃথিবীর কোথাও এই বিধিবিধান নাই যে আগে এক্সপোজড হবে, এবং এইটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ভিতরে রয়েছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকারে যদি ভালো নির্বাচন হয়, তাদের উচিত এখনই এই কালো আইনটাকে পরিবর্তন করা। আপনারা কি চ্যালেঞ্জ করছেন আইনটা? চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হবে। তো সেইখানে যে এই যে নির্বাচনী কালচার, যে যার শক্তি আছে তারা ভয় দেখাবার চেষ্টা করে যে নির্বিঘ্নে অনেক মানুষ আসতে পারে না, সেটা তো চলমান। পৃথিবীর ইতিহাসে যেটা না হয়েছে সেটা বাংলাদেশে হয়েছে। কি, একটি পুলিশ ফোর্সের 95% পালিয়ে গেছে। কারণ পুলিশকে দিয়ে তো দলীয় কাজ করানো হয়েছে, তাদের দিয়ে তো রাত্রে ভোট কাটানো হয়েছে, মানে উপরের দিকে। হ্যাঁ, আপনার তাদেরকে দিয়ে তো ভোট কাটানো হয়েছে। তারা নির্বাচন বলতে সরকার যারা ক্ষমতা আছে, তারা ক্ষমতা আছে এবং ক্ষমতা যাবে। আবার বাংলাদেশে মানুষের একটা সাইকি যে এই ক্ষমতায় আসতেছে বোধহয় অমুক পার্টি, এই ক্ষেত্রে কিন্তু বিএনপি, এখন সব বিএনপি সেজে যাচ্ছে সব। মানে কীভাবে যে ভোট পাল্টা, এই টেকনিক এখানে পাওয়া না পাওয়ার জিনিস থাকে, নিজের পার্সোনাল লোভ থাকে, থাকে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে এই প্রক্রিয়া নাই, ট্যালেন্ট হান্ট করে, ভালো মানুষ হান্ট করে। যেমন জাপানে যেটা হয় যে একজন ভালো মানুষকে পেলে, ইভেন সরকারি কর্মকর্তারা যদি রিটায়ার করে, তাদেরকে খুঁজে বাইর করে আপনি আমার দলে আসেন। এখানে আপনার যে তৈল মর্দন করতে হবে,
নমিনেশন কিনতে হবে, 10-12 জনকে ম্যানেজ করতে হবে, কোনো ট্যালেন্ট হার নাই। আর রাজনৈতিক আরেকটি কাজ হলো, তোমাকে আমি যদি নমিনেশন দেই, তোমাকে আমি ওইটা দিছি তার যোগ্যতা অর্জন করে, তাহলে তুমি টাকা বানিয়ে আমার কথা মতন আমার সার্ভের মতো কাজ করতে হবে। যে সংসদের মূল কাজটা কি? আইন প্রণয়ন করা। আইন প্রণয়নে তারা কত অংশ সময় কাজ করে? তাদেরকে তো এলাকার মেম্বারই কাজ করে, চেয়ারম্যানের কাজ করে, পৌরসভার কাজ করে, এবং কেউ মিস্টার 10%, কেউ মিস্টার 10%, কেউ 20%, কেউ 30%। অর্থাৎ নিয়োগ বাণিজ্য থেকে হেন কোনো কাজ নাই, যার জন্য এই সংসদকে বলা হয়েছিল পুতুল খেলার নাট্যশালা, এবং বলা হয়েছিল তাদেরকে কাস্টমস অ্যান্ড এটিকেট শিখাইতে হবে। এমপি পদটা হয়ে গেছে টাকা বানাবার মেশিন। এমপি হইলেই তার আঙ্গুল ফলে কলার কাছে সবাই রাম শ্যাম যদুমধু সব এমপি হইতে চায়। এইতে এমন একটা অশুভ প্রতিযোগিতা হয়, টাকার লেনদেন। ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সেই গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে, এইটা কিন্তু সুষ্ঠু নির্বাচনে একটা বড় বাধা। সরকারের দায়িত্ব, আমি এই কথার সাথে একমত, আমার মতে 2টা করে ডিভিশনে একসাথে নির্বাচন করা উচিত, এবং এই কালো আইনটা 1%-এর এই কালো আইন বাতিল করে দেওয়া উচিত। আরেকটা কথা বলে শেষ করি এই ফেজে, যে জাতি গঠনের যে সুযোগটা আসছিল, বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটা পিকুলিয়ার রাষ্ট্র, ডিসফাংশনাল স্টেট, ডিসফাংশনাল। এখন এইটা ব্যর্থতার দিকে যাবে না উন্নয়নের দিকে যাবে, সেটা দেখার ব্যাপার। তবে ব্যর্থতার দিকে যাওয়ার নমুনা কিন্তু অনেক বেশি। যেমন আপনি দেখেন, কোন সিস্টেম কি ডেভেলপ করেছে? ঘুষের অঙ্ক হওয়া। আপনি ঢাকার বাসের চেহারাগুলো যদি দেখেন, ট্রাফিকের যদি চেহারা দেখেন, এইটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার একটা প্রতিছবি, চরিত্রহীন দুর্বৃত্তিত রাজনৈতিক ক্যারেক্টারের একটা প্রতিছবি। একটা শহরে কোনো শৃঙ্খলা নাই, কোনো রোড শৃঙ্খলা নাই, এইটা একটা রাষ্ট্র হতে পারে আপনি বলেন? সেই জন্য এটা বড় চ্যালেঞ্জ। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই ব্যর্থতার ভিত্তিতে ঢুকেছে, অত্যন্ত দুর্বলভাবে এই সরকার গঠিত হয়েছে, যেটা হয়েছিল একটা বিপ্লবী সরকার, সেইখান থেকে তারা ফেল করেছে। তাদের এখন একমাত্র অপশন হয়েছে একটি নির্বাচন দিয়ে এইখান থেকে পগার পার হওয়া, অর্থাৎ এইখান থেকে তারা এক্সিট হওয়া। আগে তারা মনে করেছিল এনসিপি কে নার্সার করবে, দেখছে যে এনসিপি কুড নট টেক অফ, শুরুতেই কিন্তু ক্রাশ হয়েছে। এখন কিন্তু পুরো অন্তর্বর্তী সরকার বিএনপির প্যাটের ভিতরে ঢুকে গেছে, বিএনপির কোলের ভিতরে ঢুকে গেছে, যার জন্য আগামী দিনে রাষ্ট্র কোথায় যাবে প্রবাবলি পুরোটাই নির্ভর করবে যারা নির্বাচিত হবে তাদের উপর। সেইটা তারা যদি আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি করে, তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মধ্যে হবে, এছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে সপ্তমবার বাংলাদেশে আবার একটা গণতন্ত্র যাবে, সেই চ্যালেঞ্জটা এখন তাদের ঘাড়ে এসে পড়ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব এম এ আজিজ, শুনছিলেন আপনি জনাব আখতার হোসেনও বেশ কিছু বিষয়, আখতার হোসেন মজুমদার বেশ কিছু বিষয় উল্লেখ করছিলেন। এই যে নির্বাচন প্রসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে বক্তব্য, সেগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম হতে পারে আপনার কাছে কি মনে হয়? না দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানে আমি একটু কথা বলি, যেন 1 বছর হয়েছে, অন্তত 3 মাসে যারা পুলিশ অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, গুলি করেছে, তাদেরকে বের করে সবগুলোকে জেলে পাঠানো উচিত ছিল। আর যারা নির্দোষ মোটামুটি বা অর্ডার ক্যারি আউট করতে অন্তত মানুষ মানে নাই, গুলি করেছে, দুর্নীতি আছে, অর্থাৎ সফট ম্যানেজেবল, তাদেরকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতেন, আর যেভাবে বলছিলাম ওইভাবে সংখ্যা পূরণ করতেন। এটা করে নাই, সবগুলোকে ট্রমার ভিতরে রেখে দিয়েছে। এখনও ট্রমার ভিতরে আপনি কেস করতে যান, পুলিশ ভয় পাবে যে আমি না হলে কবে যে এটা ফেসিবাদের দোষর, তার চাকরি নেই। হয়েছে না, বহুত জায়গায় উল্টো হয়েছে না? তো যাই হোক, যে কথা বলছিলেন আমি নির্বাচন নিয়ে যদি নির্বাচন হয়, এটার কারণটা হচ্ছে অভ্যুত্থানের যে দলগুলির ভিতরে স্পষ্ট 2 ভাগ হয়ে গেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এতে ফুয়েল দিয়েছে। আপনি দেখেন, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন, তার অন্তর্বর্তীকালীন সরকার, কারণ তারা নির্বাচন দিয়ে দিছে, ইলেকশন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছে। এখন সরকারের দায়িত্ব, ভিতরে কত যাই থাকুক না কেন, সরকারকে আর জনগণ দোষ দিবে না, তারা নির্বাচন দিয়ে দিছে। এখন খেয়াল করেন, ঐক্যমত্য কমিশন করছে সংস্কার করার জন্য। আমি এই রাষ্ট্রপতির কাছে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আপনার ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য।
তাহলে এরপরে 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের সম্মতি নিয়েছে যে এই সরকার ঠিক আছে, বৈধ। কিন্তু আমার প্রশ্ন কিন্তু থেকে গেছে, পরে যখন সেনানিবাস থেকে লিস্ট দিয়েছে সেখানে প্রধান বিচারপতি ছিল, অ্যাপিলেট ডিভিশনে আরও বিচারপতি ছিল, তারপরে আমি ধরে নিলাম যে কেউ না কেউ হাওয়ার এইটা দিয়ে দিছে অনুমোদন। প্রেসিডেন্ট বলছে আমরা বিশ্বাস করে নিছি। তা আপনি সংবিধান সংস্কার করার ম্যান্ডেট তো নাই, আপনি বেড়ায় দিয়েছেন। সংস্কার কমিশন করা হয়েছে, কোনো রাজনৈতিক দলদেরকে ডাকছেন, তাদের সাথে আলাপ করেন নাই, যা মনে চায় সংস্কার করেছেন। অথচ শিক্ষা সংস্কার কমিশন নাই। এই সাবকন্টিনেন্টে সবচাইতে শিক্ষার বাজেট কম এবং সবচাইতে শিক্ষক বলেন বেতন কম। আপনি উচ্চমানের শিক্ষা পাবেন কোথায়? বিজ্ঞানের যুগে, অটোমেশনের যুগে এই ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছেলেরা অভ্যুত্থানে ছিল। এখন কেউ লেখাপড়ার দিকে মনোযোগ নাই, তারা ডাইরেক্ট এমপি হবে, ডাইরেক্ট মন্ত্রী হবে, এইটা মাথার ভিতরে ঢুকছে। আপনার বিজ্ঞানের যুগে, অটোমেশনের যুগে এই 8টা জেনারেশন ধ্বংস হয়ে গেল। এটা বুঝবেন, আগামী 10 বছর পরে এই দেশের লোক কোনো প্রযুক্তি, উন্নত মানের সায়েন্টিফিক প্রযুক্তির পিছনের লোক দরকার। আমাদের দেশে গার্মেন্টস রোবট চালাচ্ছে, দুটো যাই হোক, আমরা যে প্রসঙ্গে আসছি, আমি যেটা বলছি, আপনি যেটি নির্বাচন প্রকাশ করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে যে তাদের ভিন্ন মতের কারণে এই সন্দেহ? পুরা অনৈক্য তৈরি হয়েছে অলরেডি, মানে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেই তাদের ভিতরে মতভেদ আছে। ইসলাম শোনেন না, ঐক্যমত কমিশনের যে এজেন্ডার বাইরে, এজেন্ডাভুক্ত ছিল না আনুপাতিক নির্বাচন, সেটা নিয়ে অলরেডি ইলেকশন কমিশনের কাছে গেছে, যা বলছে আমরা আনুপাতিক নির্বাচন চাই, 2টা না হলে মাঠে নামবে তারা, তাহলে মাঠে নামবো। হ্যাঁ, আপনি বলেন তো, দুই পক্ষে এটা নিয়ে তো একটা লম্বা আলোচনা আছে, পরে দেখা যাবে। তারা এর সাথে যোগ দিবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি। তো এরা তো পুরা এটা না দিলে ইলেকশনে যাবে না। ইলেকশনটা কি হবে বলেন? একমাত্র বিএনপি নির্বাচনে যায় নাই, তাই তো সারা দেশ পৃথিবীতে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। নির্বাচন কেমনে গ্রহণযোগ্য হবে বলেন? এবং না, বিএনপি যায় নাই, বাম দলগুলো যায়নি, অনেক দলই যায়নি, যায় নাই, ছোটখাটো দলগুলো হিসেবের বাইরে। বিএনপি মেজর দল, এখন মেজর দল হয়ে গেছে বিএনপি, জামাত, বিএনসিপি, জামাত, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এনসিপি গুরুত্বপূর্ণ দল। কারণ তারা দেখেন না, 4 জন মিটিং, দল মিটিং করলেও এনসিপি ডাকে, এই জন্য গুরুত্বপূর্ণ। তাপালিং পার্টি, বুঝছেন না, এই জন্যে। তো আমার বক্তব্য হচ্ছে, তাদের এই যে ইলেকশন যদি না হয়, তাহলে তো ফেসিবাদের আগমন ঘটবে এবং বিপদে পড়বে। আমার ধারণা প্রথম বিপদে পড়বে জামাত এবং এনসিপি। অথচ তারা বুঝতেছে কিনা নির্বাচন না হলে। হ্যাঁ, এবং নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না তো, কারণ তারা মাঠে যাবে এবং আনুপাতিক নির্বাচন না হলে তারা কোনোভাবেই নির্বাচনে যাবে না, ঘোষণা দিয়ে দিছে। এছাড়া 3 তারিখে এনসিপি ঘোষণা দিছে গণপরিষদ নির্বাচন চাই, আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। তো এগুলো কিভাবে? ওইসব অবস্থান থেকে কি কিছুটা নমনীয় হয়েছে কিনা এখন তো সেই আলোচনা, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন আগে, সেই বিষয়ে এখন আলোচনা খুব একটা হচ্ছে না। সেটা না হলে তো আর একটা ফাঁকড়া লাগাইছে, তো আনুপাতিক নির্বাচন চাই। আনুপাতিক নির্বাচন সবগুলো পার্টি যাবে তো। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো তারা প্রথম 1/11-এর সময় এটার দাবি করছিল। আপনি খেয়াল করে দেন 2018 সালের নির্বাচনে, সবগুলো পার্লামেন্ট নির্বাচনে ইসলামিক বাংলাদেশ করছে, আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করছে, তাদের একটা পোস্টারও ছেড়ে নাই, বিএনপির কোনো পোস্টারই লাগাইতে পারে নাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে তারা আরো জনশ্রুতি আছে, তারা নির্বাচনের খরচ কই পাইছে না পাইছে এগুলো কথা আছে, এগুলো বললাম না, এগুলোর প্রমাণ আমার কাছে নাই। আর যখন স্থানীয় সরকার নির্বাচনে, শেষ নির্বাচন বরিশালে গিয়ে যখন তার প্রার্থীকে মারলো, রক্ত বেরোলো, সাথে সাথে উল্টে গেছে। এখন তারা আপনার গণঅভ্যুত্থানের অংশ হয়ে গেছে, খেয়াল করেন দেখেন। আবার এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলছে, কোন দেশে যদি সমাজতন্ত্রীরাও দখল করে, সে দেশেও ইসলামের অভ্যুত্থান ঘটবে, কিন্তু যে দেশ জামাতে ইসলাম দখল করবে, সেই দেশে কিয়ামতেও ইসলাম হবে না। তাদের সাথে ঐক্য হয়েছে। এটার কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে শেষ মানে হচ্ছে কি, শোনেন, নির্বাচন করলে ইসলামিক আন্দোলন বাংলাদেশের ভোট আছে 15,000, 20,000 সব সিটে,
কিন্তু পার্লামেন্টে সিট পাওয়ার একটি আসনও নেই, একটি আসন নেই। জামাত একবার নিরপেক্ষ নির্বাচন করছে, একটি আসন পাইছে, আর একবার 3টি আসন পাইছে। আর সব মানে তারা একা যখন নির্বাচন করে একা করছে। বিএনপির সাথে নির্বাচন করে 17-18টাও সিট পাইছে, মন্ত্রিত্বও পাইছে, বুঝছেন না? তো এখন তারা ভাবছে যদি আমরা এই দলগুলো মিললে ইলেকশন করতে পারি, তাহলে তো আপনি যদি ওই আগের স্ট্যান্ডার্ডে ধরেন, আওয়ামী লীগ বিএনপি বড় দল ছিল, ধরেন 40% করে কম বেশি 40% ভোট পাইছে। এখন ধরেন বিএনপি 40 না পায়, এবার 50% ভোট পাইল, হ্যাঁ, আর এরা 50% লয়ে গেল তো এর ভিতরে হর্স ট্রেডিং হবে না? হ্যাঁ, উচ্চ কক্ষ থাকুক, নিম্ন কক্ষ থাকুক, আনুপাতিক হারে তাদের একটা আসন আসে। কিনে নিয়ে সরকার, নেপালে 12 বছরে 17 বার সরকার ফল করছে এই আনুপাতিক নির্বাচনের কারণে। রাজতন্ত্র ছিল না, এখন ওই দেশের জনগণ রাজতন্ত্রে ফেরত যেতে চায়। হ্যাঁ, মানে সরকার একটি অস্থিতিশীল অবস্থায় চলে আসবে সবসময়। 70 উঠায় দিছে আবার। অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে এসে আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আক্তার হোসেন মজুমদার, বিরতির আগে আমরা আলাপ করছিলাম, যে আলাপটি এখন চলছে সেটি হচ্ছে যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটি যেমন আলাপ করার বিষয়। জনাব এম এ আজিজ বলছেন নির্বাচন হবে কিনা নির্দিষ্ট সময়ে বা যেই সময় এখন ঘোষণা করা হয়েছে কিংবা প্রত্যাশা করা হচ্ছে সেই সময়ে নির্বাচন হবে কিনা সেটি নিয়েই এক ধরনের আশঙ্কা, এবং আশঙ্কার কারণটিও উনি স্পষ্ট করেছেন যে জামায়াত ইসলামী সহ যারাই এই পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছেন, এই সময়ে এত স্বল্প সময়ের মধ্যে এই পিআরের দাবি কতটা যৌক্তিক, কিংবা এই দাবি করে কি নির্বাচনটিকে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা, সার্বিকভাবে সেই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আজকে একটি জরিপে প্রকাশ হয়েছে যে দেশের 48.50% ভোটার যারা সিদ্ধান্তহীনতায় আছে যে কোন দলকে ভোট দেবে, এরকম একটি জরিপ এসেছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনবো। জি হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে কথাটা আজিজ ভাই বলছিলেন যে নির্বাচন নিয়ে শঙ্কার কথা, আশঙ্কার কথা, এটা অস্বাভাবিক নয় যে আশঙ্কা করাটা। সেটা হচ্ছে যে যেখানে বিপ্লবের গণঅভ্যুত্থানের যে বড় দল, সেগুলোর মধ্যে মতপার্থক্যের বড় পয়েন্ট আছে। মতপার্থক্য থাকবে। রাজনৈতিক দল যদি সবাই একমতের হতো তাহলে তো একটা দলে হতো। তো সেখানে দল থাকবে, দলের আলাদা পলিসি থাকবে, প্রোগ্রাম থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, এবং সেজন্য ভিন্ন ভিন্ন দল হবে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। এবং এখানে প্রতিযোগিতাও থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা গণ অভ্যুত্থানের পরে যে অবস্থায় আছি, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আছে। সেই চ্যালেঞ্জটা নিয়ে আমার যে বক্তব্য আমি আগেও একটা সময় বলেছিলাম, আজকে না হয়তো, সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে একটা জাতীয় সরকার দরকার ছিল। কারণ যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাই যেখানে একটা প্যারালাইজড অবস্থায় চলে গেছে এবং আস্থাহীনতার জায়গায় চলে গেছে, একটা ট্রমাটাইজ সিচুয়েশন, সেখানে রাজনৈতিক দল যেগুলো, যারা গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দল, তারা যদি সমন্বিতভাবে সরকার চালাতো, তাহলে এটার জন্য এই যে এখন যেটা হচ্ছে যে সময় 1.5 বছর 2 বছর কতদিন থাকবে, এই প্রশ্নগুলো আসতো না। সেখানে যৌথভাবে জাতীয় সরকার, সেখানে 3 বছরও যদি আইন শৃঙ্খলা রক্ষা সহ বা 4 বছরও যদি তারা যেত, তখন একরকম একটা ইনক্লুশনের জায়গা থাকতো, ইনক্লুসিভ একটা সিচুয়েশন থাকতো, এবং তাতে প্রতিযোগিতার জায়গা না থেকে সহযোগিতার জায়গায় হতো। সেই ভুলটা আমরা প্রথমে করে ফেলেছি। তো এই ভুলের কম্পেনসেশন তো এখন যে করার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমার মনে হয় হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বার্গেন বা যে কথাগুলো আছে, আজিজ ভাই যেটা বললেন, হ্যাঁ, আমরা দেখতে গেলে আপাত দৃষ্টিতে আমার কাছে দেখতে গেলে মনে হচ্ছে যে তারা খুব প্রান্তিক অবস্থানে, যে এক পক্ষ যেটা চাচ্ছে আরেক পক্ষ একেবারে 180 ডিগ্রি উল্টাটা চাচ্ছে। সেটা যেমন ঠিক আছে, তবে তার চেয়ে বড় বিষয় যেটা সরোয়ার, ব্যারিস্টার সরোয়ার ভাই যেটা বলছিলেন, সেটা যে সরকার যেভাবে বিএনপি ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং বিএনপির ভিতরে ঢুকে গেছে, এই জায়গা থেকে মূলত অন্য দলগুলোর মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং আমি যে একটু আগে যে কথা বলছিলাম, যেভাবে ইলেকশন নিয়ে আমাদের সাবেক এক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতা যেভাবে বক্তব্য বলেছেন, সেগুলো আশঙ্কার মধ্যে আছে যে ইলেকশনটা যদি ঠিক 2008-এর মতো করে এরকম একটা সিচুয়েশন হয়, এইসব নিয়ে অন্য দলগুলোর একটা আশঙ্কা আছে যে একটা সুইপিং কোনো একটা সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে সেখানে এই আশঙ্কা থেকে মূলত অন্য দলগুলো তারা চাচ্ছে যে একটা সরকার তাদেরকেও কগনিজেন্সি নিয়ে, এবং সেখানে একটা শেয়ারিং এর জায়গা যেন সবার জন্য একটা সমান জায়গা যেন তৈরি হয়, সেই জায়গাটা চাচ্ছে। এবং সেখানে
যে দাবি দেওয়া বিএনপির বা পক্ষ ভিন্নতা থেকে কিন্তু জায়গাটা, বলা হয়েছে এটা যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে সেই ক্ষেত্রে জাতীয় সরকার গঠনের কথা কিন্তু বলা হয়েছে। সেই ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারছে এটা কিনা? এখন জাতীয় সরকার, সরকার মানে ইলেকশনের পরে জাতীয় সরকার গঠনের যে জায়গাটা, এটার একটু তো বাস্তবতা কম আছে। আমি যদি আমার দল যদি মনে করেন 250 সিট পেয়ে যায়, 300 সিট পেয়ে যায় 300 সিটের মধ্যে, তখন আমি অন্যদেরকে কতটুকু জাতীয় সরকারের শেয়ারের মধ্যে নেব, এটা তো খুব একটা আপেক্ষিকতা, এবং সেটা সম্ভব না আমাদের দেশের বা সব জায়গারই পলিটিক্যাল যে কালচার, সেখানে তো নিজের দলের মানুষেরই তো অ্যাকোমোডেট করা কষ্ট হয়ে যায়। সেখানে অন্য দলের জন্য সেই শেয়ারিংটা বা পাওয়ার শেয়ারিং, তারপর হচ্ছে পলিসি এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের যে শেয়ারিং জায়গাটা, সেটা সেন্ট্রাল লেভেলে কিছু সম্ভব হলেও লোকাল লেভেলে তো মোটেই শেয়ারিং এর জায়গা তৈরি হবে না। সে জায়গায় এটা ইলেকশনের পরে জাতীয় সরকার, সেটা আমার কাছে খুব একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন মনে হয়, এবং এটা বাস্তবতা আমার কাছে নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন যে প্রান্তিক অবস্থানে দুটো একাধিক দল আছে, সেই প্রান্তিকতাটা, এটা আমার কাছে খুব চূড়ান্ত মনে হয় না, চূড়ান্ত মনে হয় না। মানে এখানে যদি বিএনপি উদ্যোগী হয়ে যদি কোনো ধরনের একটা আলাপ আলোচনা ইনিশিয়েট করে, বিএনপি তো মনে করছে যে বিএনপি জায়গা থেকে বিএনপি হ্যাঁ যাবে, ক্ষমতা হতে যাবে, বা তারা তাতে যাওয়ার মতো জনসমর্থনও আছে, যদিও 48.5% কথা বলছেন সিদ্ধান্ত উন্নয়তায় আছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা বড় পয়েন্ট, এটা খুব বড় পয়েন্ট। এবং 48.5 যেটা, এটার বেশিরভাগই কিন্তু জরিপের মধ্যে এসেছে, এবং ইয়াং শ্রেণীর ভোটাররা কোন দিকে, এটাও কিন্তু জরিপের কিছু পর্যালোচনার মধ্যে এসেছে, আপনারা দেখেছেন। জি। এটা বিএনপি, যেটা যদি বিএনপি যদি মনে করে যে 2008 কিন্তু বিএনপির জন্য খুব সুখকর নয়, 29 সিট পেয়েছিল, সেটা নিয়ে আমি আগের একটা বক্তব্যে বলেছিলাম, যদিও সেটা 29 তখনও পাওয়ার কথা না, তারা আর 29 কেন 3 29 87 বা 4 29 সেটা পাওয়ার মতো বাস্তবে ভোট ছিল। সেটা ইলেকশন আমার কাছে, 2008-এর ইলেকশন আমার কাছে কোনো ভালো ইলেকশন না। যদিও আমরা 14 থেকে শুরু করে 14, 18, 24 ইলেকশনে খারাপ বলি, আমি কিন্তু 8-এর ইলেকশনকেও ভালো ইলেকশন বলার মতো কোনো আমার কাছে কোনো সুযোগ নেই। কারণ যেখানে 1996-তে এত আন্দোলনের পরে বিএনপি যেখানে 116 আসন পেয়েছিল, সেখানে 2008-এর এই সিচুয়েশনে 29 আসন পাবে বিএনপি, সেটা কোনোভাবেই বাস্তব না, এবং এটা একটা ফেক একটা একটা সংখ্যা আমার কাছে মনে হয়েছে। তো যাক, সেটা একটা অন্য প্রসঙ্গ। তো সেই জায়গা জি। থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে বিএনপি যদি উদ্যোগী হয়, তাহলে কিন্তু এইগুলোর সমাধান সম্ভব। রিপ্রেজেন্টেশন যেটা পিআর এর যে বিষয়টা আসছে, যে ছোট দলগুলোর তারা যেটা চাচ্ছে যে তারা কাউন্টে আসতে চাচ্ছে, এটা হচ্ছে একটা বড় বিষয়। তো ছোট দলগুলোর কাউন্টে আনার জন্য সরকার গঠনের আগেই জাতীয় সরকারের কোনো ফর্মুলা নিয়ে যদি আলাপ আলোচনা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা সমাধান সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে তো আগেই বলেছি, সেখানে এটা নিয়ে আমার মনে হয় দুইজনই যে কথা বলেছেন, সেগুলোর সাথে আমার দ্বিমত করার কোনো বেশি একটা সুযোগ অসংখ্য নেই। ধন্যবাদ। ধন্যবাদ। যাব ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, যে বিষয়টি আলাপ করছিলাম, যে নির্বাচন নিয়ে যে সংখ্যার কথা বলছেন। না, সেটা তো অমূলক নয়, একটা সংখ্যা সবাই প্রকাশ করে আজকে। কিন্তু এই মুহূর্তে এই যে পিআরের আলোচনা আনা, এইটাকে কিভাবে দেখছেন আপনি? পিআর বাংলাদেশের জন্য কোনোভাবেই অ্যাপ্লিকেবল না, অ্যাপ্রোপ্রিয়েট না। এই কারণে এটা একটা উন্নত গণতান্ত্রিক চর্চা, উন্নত যে দেশে দীর্ঘদিন গণতন্ত্র প্র্যাকটিস করছে তারাও এইখানে ভুল করে। বাংলাদেশে তো গণতন্ত্র যাত্রাই শুরু হয় না এখন পর্যন্ত। এটা গণতন্ত্রের নাম চলছে, কিন্তু গণতন্ত্রের পদে নামে পদে হোঁচট খেয়েছে। হোঁচট খেয়েছে, এবং প্রতিবার গণতন্ত্রের আবরণে একটা স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হয়েছে, যার জন্য দেখবেন যে অলমোস্ট প্রতিটি সরকারি গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে কালচার, সেটা তো আমরা সৃষ্টিই করতে পারি নাই। রাজনীতির দুইটা চ্যানেল একসাথে চলে, একসাথে। একটা হলো চ্যানেল যে একবার যদি অপশাসন দুঃশাসনে ঢুকে পড়ে, তাইলে সেইটা ইনভাইট করে আরও বেশি অপশাসন দুঃশাসন, শেষ পর্যন্ত ফেসিজম, শেষ পর্যন্ত পতন। ফেরাউন থেকে বাশার আল আসাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। স্বৈরতান্ত্রিকতার একমাত্র কনসিকুয়েন্স হলো পতন, সময়ের ব্যাপার। আওয়ামী লীগ ভেবেছিল তাদের কোনোদিন পতন হবে না, কারণ তাদেরকে এইরকম একটা ধারণা দিয়েছিল ইন্ডিয়া, যে তোমাদেরকে কেউ পতন ঘটাতে পারবে না। শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছিল আওয়ামী লীগের কোনোদিন পতন হবে না, সেইটাও হয়েছে, ওই ইতিহাস রিপিট হয়েছে। আর একটা হলো শুরুতেই সুশাসন, গণতন্ত্র, ন্যায্যতা। আপনি সরকার চালাবেন, জনগণ ফার্দার শান্তিপূর্ণভাবে ভোট দিয়া প্রতিনিধি নিয়োগ করবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, স্টেবিলিটি, সুশাসন। বাংলাদেশ ওই প্রথম যে টানেল, ওই টানেল থেকে আর বের হতে পারে নাই। সেইটা বেরোতে পারবে কিনা, সেটা বলে দেবে। আবারও বলি, লক্ষণ কিন্তু শুভ নয়। কারণ এই শুধু আপনার পরিবহন সেক্টর বলেন,
শুধুমাত্র চাঁদাবাজদের ফেস চেঞ্জ হয়েছে। যে কোনো সেক্টরেই বলেন, শুধু চাঁদাবাজদের ফেস চেঞ্জ হয়েছে। যে তৃণমূলকে বলা হয়তো যে তৃণমূলের জন্য বিএনপি টিকে আছে, সেই তৃণমূল অনেকাংশে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক জেলায় 1 ডজন থেকে 2 ডজন এমন চাঁদাবাজ সৃষ্টি হয়েছে, তাদের কোনো মা বাপ নাই, কেউ, দেয়ার ইজ নান টু কন্ট্রোল দেম। এটা বাইর করা 5 মিনিটের ব্যাপার। একটা দল হয়েছে হাজার হাজার, সব হবে। আপনি নতুন কম্বল আনেন, এই কম্বল পুরোটা বাদ দেন। জিয়াউর রহমান করছে না? জিয়াউর রহমান ভালো মানুষ খুঁজে বাইর করছে না? সো বিএনপির সাকসেসের জায়গা ওইটা, জিয়াউর রহমান যেটা বলছিল। এবং জিয়াউর রহমানের রাজনীতি কি ছিল? সুশাসন, ন্যায় বিচার। সেটা কাদেরকে দিয়ে করছে? চরিত্রবান, ভালো মানুষ, কমিটেড মানুষকে। পৃথিবীর যে সমস্ত নেতা সফল হয়েছে সবার একই গুণ পাবেন: সততা, যোগ্যতা, দক্ষতা, দেশপ্রেম। লিকিওয়ান বলেন, মাহাথির বলেন, সব এক। জেলে পল্লী থেকে উন্নত বিশ্বে নিছে না? কিভাবে নিছে? নিজের 3 জন মন্ত্রীকে জেলে পাঠাই দিছে দুর্নীতির জন্য। আর আপনি দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। সেইটা মানুষ দেখতে চায় যে ওই রাজনীতি আপনি প্রয়োগ করতে পারছেন, চর্চা করতে পারছেন। না হলে তো একই কনসিকুয়েন্স, আপনার ব্যর্থতা তো অন্য কোনো কারণ লাগবে না। এইটাই যথেষ্ট হবে যে, এবং যে কোনো মানুষ তো এই কোশ্চেনটা করতেই পারে, আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, বহন করি, লালন করি, সেখান থেকে আমি বলছি। নাহলে তো মানুষ এই কোশ্চেন করতেই পারে, আপনি নেতাকর্মী নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি কিভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন? আপনি একটা ব্যবসায়িক গ্রুপকে আইনের আওতায় আনতে পারেন না, আপনি কিভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন? এটা তো হয় না। তখন কি হবে? ওই একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হবে, কারো কারো পকেট ভারী হবে, কারো কারো মানে বাড়ি, ওই যে ভূমিমন্ত্রী ছিল আওয়ামী লীগের, তার মতো কয়েকটা বাড়ি হবে, টাকা ফুলে কলগাছ হবে, ব্যবসা বেড়ে যাবে, এইগুলো হবে। সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, জাতি গঠন, সেটা তো হবে না। সেইটা হতে হলে তাদের তো বৈষম্য করা ছাড়া আর উপায় নাই। রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে, অবশ্যই উপায় আছে, ডেফিনেটলি। রাজনৈতিক দলের ভিতরে পদায়নে যদি চরিত্রহীন যারা, তাদেরকে বাদ দিয়ে চরিত্রবান মানুষকে যদি সামনে আনে, 80% সমস্যা এখানেই সমাধান হয়ে যায়। 80% মেসেজটা যায়। একইভাবে চাঁদাবাজ, খারাপ মানুষ, দুষ্কৃতী মানুষ যদি সামনে আসে, ভয়াবহ একটা জিনিস, দুর্নীতি দমনে ভয়াবহ একটা দুঃসংবাদ বারবার আসতেছে, ভয়াবহ। সেটা হলো এই 55 বছরে একটি দুর্নীতির মামলা বিচার হয় নাই। আগে আওয়ামী লীগ যারা দুর্নীতিবাজ ছিল সবার মামলা খালাস হয়ে গেছে, এখন ক্ষমতায় যাইতে পারে নাই, এখন বিএনপি সব খালাস হয়ে যাচ্ছে। বলা ঠিক হবে কিনা? আজকে আমি যখন আপনার সাথে আলাপ করছি তখন সব খালাস হয়ে যাচ্ছে। এখন এই খালাসগুলো কিভাবে হচ্ছে জানেন? একজন বিএনপি নেত্রী মানিকগঞ্জের, ওনার কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন মামলার। বেগম জিয়ার মামলাটা রাজনীতি, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু দেয়ার আর কেসেস যেটা সাবস্ট্যান্টিভ দুর্নীতি আছে। কিভাবে এগুলো এখন খালাস হচ্ছে জানেন? কিভাবে? যে প্রসিডিউরাল মিস্টেক, যে এই নোটিশটা আইনগতভাবে হয় নাই। পৃথিবীর কোথাও প্রসিডিউরাল মিস্টেকের কারণে কোনো মামলা সেট হয় না। কোর্টের পাওয়ার আছে টু ডিসপেন্স উইথ, যে প্রসিডিউরাল মিস্টেকটা হয়েছে সেটাকে আবার ঠিক করা। তো দেখেন, একটা দুর্নীতির মামলা বিচার হচ্ছে না। এখানে যারা খালাস হচ্ছে অনেকেই ব্যক্তিগতভাবে নলেজ আছে, তারা দুর্নীতিবাজ, নিকৃষ্ট দুর্নীতিবাজ। তাহলে আপনি সুশাসনে যাবেন কিভাবে? তাহলে দলের ভিতরে যদি এরকম একটা কালচার সৃষ্টি হয় যে দুর্নীতি করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু কোনো দল তো ব্যবস্থা নেয় না। তার মানে দলগুলোর সংস্কৃতি দাঁড়িয়েছে দুর্নীতিবাজকে লালন পালন এবং চর্চা করা, তাদেরকে মানে আইন যাতে তার সঠিক প্রয়োগ না হতে পারে সেইটাকে সেই কালচার সৃষ্টি হয়েছে, যার জন্য আশঙ্কা সৃষ্টি হয়েছে যে আবার কি হবে। এই জন্য বলছি যে পুরো দায়িত্বটা আসছে এখন জাতীয়তাবাদের ঘাড়ে, বিএনপির ঘাড়ে। তারা এখানে সাকসেসফুল হোক সেই কামনা করি। আজিজ ভাইয়ের সাথে একমত হয়ে বলি যে এই সরকারের 2-1টা ঘটনা ছাড়া তেমন কোনো সাকসেস বলার মতো আমার কিছু নাই। 2-1টা ল রিফর্মস হয়েছে, যেমন এক্সিকিউশন মামলা তারা বাদ দিয়েছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আরও 2-1টা জায়গা আছে, গুম খুন এগুলো রেখেছে, এটা অ্যাপ্রিসিয়েট করি। বড় একটা ব্যর্থতা জায়গা হলো যে কোনো একটি নিয়োগ দেয় নেই। 1 বছরে 60,000 নিয়োগ দেওয়া যেত। যে আওয়ামী লীগ গত 15 বছরে বিভাগে নিয়োগ দেয়, সিএস খতিয়ান, এ তো মাত্র 23 জন ইয়ার সিএস খতিয়ান চেক করে দিচ্ছে। আমরা বলি ফান করে কি, আওয়ামী লীগ ব্যতীত জামাত, বিএনপি, অন্য কেউ হলে তাকে আর চাকরি দেয় নাই। তাহলে যুদ্ধকালীন সময় আর্মিতে যুদ্ধকালীন শর্ট সার্ভিস কমিশন হয়, শর্ট সার্ভিস, এমনও নিয়ম আছে 4 মাস দিয়ে অন জব ট্রেনিং করে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়। আমাদের ইউনিভার্সিটি বেকারত্বের হার হলো 12%। এই ছেলেবেলাকে সমস্ত সেক্টরে যদি চাকরি দিত
তাহলে ওই যে আওয়ামী লীগ যে 15 বছরে যে তাদের সমস্ত তাদের দলীয় ক্যাডারকে রিক্রুট করছে, এইটা আস্তে আস্তে ফেজর হতে পারতো, তাদেরকে নির্বাচনে এটা চরম ব্যর্থতা। সো এই হি ইজ এ ব্যাংকার। কিন্তু এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো কি ভয়েস রেজ করেছে? হি ইজ এ ব্যাংকার। দেখেন একটা সুযোগ ছিল তোফায়েল ক্যাডারের মতো যাতে ক্যাডার না হয়, এইখানে নির্দলীয় ছেলেদের এইখানে চাকরি লাভের সুযোগ ছিল। আবার দল আসলে আল্লাহ না করুক ওই দলের সার্টিফিকেট লাগবে, ছাত্র দল করছে কিনা, এইটা করছে না ওইটা, যারা দল করে না তাহলে তারা চাকরি পাবে না। এটা কোন দেশ? জনগণের জন্য রাজনীতি, তার এখন নাগরিক অধিকার পাইতে হলে তাদের দলের কর্মী হইতে, যার জন্য মানে ব্যর্থতার দিকে যাওয়ার। নতুন দল এনসিপির বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে নিয়োগ বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে তারাও প্রভাব বিস্তার করছে বিভিন্ন জায়গায়, তাদেরও প্রভাবের কথা তো শোনা যাচ্ছে। সেইখানে এই যে দুর্নীতি, এই যে চাঁদাবাজ, বিচারটা করবে কে? বিচার বিভাগ ডিপেন্ডেন্ট হয়ে থাকে যারা ক্ষমতা আসবে অথবা যারা ক্ষমতাসীন। তার মানে এই দুর্বল বিচার ব্যবস্থা নিয়ে আপনি করেন, তার মানে কি এটা ফেইলিং, এটা ভিসিএস সার্কেল অফ ফেইলার। হ্যাঁ, যেখানে আপনি দেখেন আমাদের তো অনেক ভালো জাস্টিস আছে, সিম্পল একটা আইন, আপনি অ্যামেন্ডমেন্ট করেন, এটা আইন আছে, প্রসিডিউরাল মিস্টেকের কারণে কোনো দুর্নীতির মামলা সেটা সেট হবে না। একটা দুর্নীতির মামলা, এটা তো একটা জাতির জন্য লজ্জা। তার মানে দুর্নীতির যে অবৈধ লাইসেন্স, সেই লাইসেন্সটিতে চলছে। সেই জন্য আমি বলি যে এই যে দেখেন 48.5% লোক ইনডিসাইসিভ, তারা সিদ্ধান্ত নিতে পারছে না কাকে। সো এখন তো বিএনপিকে অনেক ডমিনেন্ট পার্টি মনে হচ্ছে না, অনেক বড় একটা পার্টি, কিন্তু দেখেন মানুষ তো ঠিকই সিদ্ধান্ত নিচ্ছে। সো তারা কিন্তু ভালো প্রার্থী খুঁজবে এইখানে আবার ওই দলের দায়িত্ব হচ্ছে ভালো প্রার্থীকে সামনে, এবং বিএনপির সামনে একটা বড় সুযোগ আসছে, ভালো একটা পার্লামেন্ট, ভালো চরিত্রবান মানুষ, যে কোনো রকম যদি মানুষের ভিতরে এই সিগন্যাল যায়, এমনি আমি মনে করি যে অনেক বদনামের সম্মুখীন হয়েছে, এই সিগন্যাল যে তারা নমিনেশন বাণিজ্য করছে অথবা করবে, সেটা বিএনপির জন্য দুঃসংবাদ হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে জনাব এম এ আজিজ যদি কিছু যুক্ত করেন, বিশেষ করে যে কথাটি জনাব মোহাম্মদ আখতার হোসেন বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যে অন্যান্য রাজনৈতিক যারা পিআর এর ব্যাপারে দাবি করছে, তারা হয়তো একটা বার্গেন পয়েন্টে যেতে চাচ্ছে যে তাদের জাতীয় সরকারে তাদের যে অংশগ্রহণ, সেই জায়গাটা যদি নিশ্চিত করা যায় এবং বিএনপি যদি সেই উদ্যোগ নেয় তৃণমূলের যারা দল রয়েছে তাদের ক্ষেত্রে, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। তারা তো মুখে এটা অফার দিলে অপমান বোধ করবে, এটা তাদের পক্ষ থেকেই মিডিয়া লাগায়া এটা করতে পারে। যেমন ধরেন জাতীয় সরকার বলছে নির্বাচনের পরে বিএনপি, এই অফারটা আছে ইতিমধ্যেই। ছোট তাদের সাথে যে ছোট দল আছে 6 থেকে 8 জনকে অলরেডি কিছু সিগন্যাল দিয়ে দিছে, তোমরা তোমাদের এলাকায় কাজ করো। হ্যাঁ, একজন ক্যান্ডিডেট পটুয়াখালীতে ব্যাকুব, তার লোক নাই, জোর নাই, হেতে দৌড়া গেছে, তাকে ওইটা কইছে, ওখানে গেছে, দাওয়া দিয়ে দিছে, দাওয়া দিয়ে সে উল্টায় গেছে। পিয়ার সিস্টেম চলে না কেন? যে আপনি ইস্যু ভিত্তিক উল্টায় যান, পিয়ার সিস্টেম তাহলে হবে না, তো তাহলে তো আপনি হর্স ট্রেডিং হবে, তো কেনা বেচা হবে। তো এই জন্যই বলছি যে হ্যাঁ, এই পিয়ার সিস্টেমে হচ্ছে কি যে ছোট দলদেরও যাতে 1% ভোট পাইলে একটা সিট, তাদের একটা প্রতিনিধিত্ব থাকে। আবার কানাডায় আছে 5% ভোট না পাইলে নাই, কানাডায় পিয়ার সিস্টেম আছে না, 5% ভোট না পাইলে তার কোনো সিট পাবে না। আবার 2 বার যদি কেউ না পায় 5% বাদ, পার্টি বাদ, ইলেকশনে আসতে পারবে না। আপনার দেশে আছে 51% অ্যাবভ ভোট না পালে দ্বিতীয়বার যতক্ষণ না পায় ততবার ভোট হয়। তো আপনি আইন দেখে তো আপনার পিয়ার সিস্টেম, আপনি ওই 5 জনের পার্টি অ্যাকোমোডেট করার জন্য তো পিয়ার সিস্টেম করতে পারেন না। করবেন আপনার দেশের জন্য, গণতন্ত্রের জন্য যদি ফিট করে, যেমন সারার ভাই বলছে উচ্চমানের গণতন্ত্র যেখানে থাকবে। আপনি বলেন একটা নেগেটিভ উদাহরণ দেই, আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রী ভেঙে গেল শেখ হাসিনা, রাষ্ট্র কিন্তু ভারত কিন্তু পার্লামেন্টারি পার্টির ডিসিশনে তাদেরকে আশ্রয় দিয়েছে, এটা একমত হয়েছে। আমাদের দেশে কোন ইস্যুতে একমত হতে পারেন? এই যে ঐক্যমত কমিশনের মাঝখানে ভেঙে মিটিং করতে গেছেন, তো ঐক্যমতটা হবে কেমনে? আপনারা করেন, বিভিন্ন লোক লাগাই দেন যে আমাদের এতগুলো সিট দিক, জামার জন্য ভাবে না যে এনসিপির নিচে যায়, এনসিপি যদি অপোজিশন হয় তাহলে অপমান হলো, সুতরাং পিয়ারের ভিতরে যাই। হ্যাঁ, এইসব করলে সিট যারা পাবেন আপনি ভাগ করে দেন না। বিএনপির কাছে অনেক সিট আছে, আপনারা সব মিলে ইলেকশন করেন। একটা মজার কথা বলে আজিজ ভাই আপনার কাছে নিয়া, যে ওখানে বিএনপির একজন নেতা সালাউদ্দিন সাহেব, সে বলে শুধু খায়। আচ্ছা, কার টাকায় খায় তারা? কি খায়? এটা তো আমাদের জানার অধিকার আছে। তো আমি মনে করি তাদের উচিত তাদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে বিল পাঠানো। আপনি শুধু খাইতেছেন, ওরা একটা পিকনিক বানাইছেন নেই, এবং এইগুলো তো কোনো কিছু থাকবে না, এইগুলো কোনো কিছু সাস্টেন করবে না যদি পরবর্তী সরকার সেগুলোকে গ্রহণ না করে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।